আই ডোন্ট নো যে এই ড্রামার এপিসোডগুলো আমি কতদিন পরে দিচ্ছি। যদিও এই ড্রামায় মোট এপিসোড সংখ্যা ছিল মাত্র 15টি, আর আমি আপলোড করেছি প্রায় 9টি এপিসোড। তো অনেকেই এই ড্রামার বাকি এপিসোডগুলো চেয়েছেন, তো তাদের জন্য এই ড্রামাটি আবার শুরু করতে যাচ্ছি। যারা নতুন দেখছেন এই ড্রামাটি, তারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বাকি 6টি পর্ব আমরা প্রতিদিন একটা একটা করে আপলোড করার চেষ্টা করব। তো এপিসোড 10-এর শুরুতে রাতে ইয়ংয়ের গাড়ি একটি ফাঁকা কারখানার এলাকায় আসে। পরদিন সকালে সান ইয়ংকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রমাণ এবং আঙুলের ছাপ খোঁজে, কিন্তু ঘটনাস্থলে একদম পরিষ্কার ছিল। পুলিশ বলে হয়তো তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে, কারণ তার হাত বাঁধা ছিল। সন ইয়ংয়ের স্মার্ট ঘড়ি অনুযায়ী তার মৃত্যু রাত 2টার কাছাকাছি সময় হয়। এরপর গোয়েন্দা লি একটা পানির বোতল লক্ষ্য করে। জিয়ন যখন ঘুমাচ্ছিল, আর তখন কিম ফোন করে। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং সান ইয়ংয়ের মৃত্যুর অভিযোগে জিয়নকে গ্রেপ্তার করে। সান ইয়ংয়ের মৃতদেহ দেখে জিয়ন হতভম্ব হয়ে পড়ে এবং চিৎকার করে ওঠে। পুলিশ জিয়নকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে পারে জিয়ন একসময় সেই কীটনাশক কিনেছিল যার উপাদান বোতলের পানির সাথে মিলেছে। পুলিশ জিয়নকে প্রশ্ন করতে থাকে, কিন্তু সে চুপ করে থাকে। এরপর জিয়নের আইনজীবী আসে। বাইরে তেও জিয়নের জন্য উদ্বিগ্ন থাকে। আইনজীবী বলে পরিস্থিতি ভালো নয়, কারণ জিয়নের কীটনাশক কেনার রেকর্ড আছে এবং সন ইয়ংয়ের মারা যাওয়ার সময় সে বাড়িতে ছিল না। ইয়নজিনের বাবা এবং ডিরেক্টর পার্ক জিয়নের ব্যাপারে আলোচনা করে এবং তাকে সিও পদ থেকে বরখাস্ত করার পরিকল্পনা করে। ডিরেক্টর পার্ক শেয়ার হোল্ডারের সাথে একটি সভা ডাকার সিদ্ধান্ত নেয়। তেও জিয়নকে বরখাস্তের সিদ্ধান্ত মানতে পারে না এবং ডিরেক্টর পার্কের সাথে দেখা করে। ডিরেক্টর পার্ক জানায় জিয়নের সমস্যার কারণে ডিএফ কোম্পানির সেলস মারাত্মকভাবে কমে গেছে, যা সবার জন্য ক্ষতিকর। পুলিশ যখন খাবার দেয়, জিয়ন জিজ্ঞাসা করে আমার স্বামী কি সত্যিই মারা গেছে, কিন্তু পুলিশ কোনো উত্তর দেয় না। জিয়নের বাবা সন ইয়ংয়ের মৃত্যু এবং জিয়নের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। টিভিতে সর্বত্র জিয়ন এবং সান ইয়ংয়ের মৃত্যুর খবর প্রচারিত হতে থাকে। গোয়েন্দা লি তেওকে মামলার অগ্রগতির বিষয়ে জানায় এবং বলে জিয়ন সান ইয়ংয়ের মৃত্যুর সাথে যুক্ত নয় বলে প্রমাণিত হয়েছে, কিন্তু তেও এই ব্যাপারটা মানতে চায় না। যদি তার কথায় বিশ্বাস করা হয়, ইয়নজিন হয়তো কাউকে পাঠিয়েছে। তেও তখন তেজুর সেই দিনের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। গোয়েন্দা লি বলে সেদিন তেজু তার সাথেই ছিল। এরপর সে চলে যায়। রাস্তায় তেজু গোয়েন্দা লিকে আটকে দিয়ে বলে, তোমার তেওকে সত্যি কথা বলার কারণ কি? গোয়েন্দা লি জবাব দেয় সে কোনো উপায় না পেয়ে সত্যি বলেছে, কারণ তেও সবকিছুই জানে। পুলিশরা যখন জিয়নকে নিয়ে আলোচনা করছিল, তখন গোয়েন্দা ওহ এসে জানায় সান ইয়ংয়ের ফোন প্রমাণের জিনিসগুলোর মধ্যে পাওয়া যায়নি। ইয়নজিন তখন নেশাগ্রস্ত অবস্থায় তার আঁকা ছবি দেখে হাসতে থাকে। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। পুলিশ স্টেশনে জিয়নকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে চুপ করে থাকে। হঠাৎ জিয়ন উঠে দাঁড়িয়ে বলে, এখন পরিষ্কার হলো কেন আমি এটা আগে বুঝতে পারিনি। এরপর জিয়নের আইনজীবী তেওকে মামলার অগ্রগতির কথা জানায়। সে বলে প্রমাণের অভাবে জিয়নের মুক্তির সম্ভাবনা রয়েছে। তেও যখন জিয়নের অবস্থার কথা জিজ্ঞাসা করে, আইনজীবী জানায় জিয়ন কিছুটা অদ্ভুত আচরণ করছে। এরপর পুলিশ স্টেশনে ইয়নজিন দেখা করতে আসে। জিয়ন তাকে দেখে বলে, 7 বছর আগে আমি তোমাকে স্পষ্টভাবে সেই জায়গায় দেখেছিলাম যখন ফুলের ঝুড়ি পাঠানো হয়েছিল। সেটি তুমি ছিলে, তাই না? কেন আমি বুঝতে পারিনি। তুমি সবসময় আমার পাশে ছিলে, আমার জিনিস এবং আমার জীবন নিয়ে খেলছিলে সেই 7 বছর ধরে। এরপর ইয়নজিন বলে, আমি জানি তুমি অসুস্থ, কিন্তু কথা বলার সময় নিজের সীমা রেখো। ইয়নজিন যখন বেরিয়ে আসে, তখন সে তেওকে দেখে এবং বলে, তুমি সবসময় জিয়নের পাশে আছো। তেও জবাব দেয়, তোমার কি একটুও লজ্জা নেই? ইয়নজিন তখন বলে, যাও জিয়নকে সান্ত্বনা দাও। অবশেষে প্রমাণের অভাবে জিয়নকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। জিয়ন বাইরে আসতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। তখন তেও এসে জিয়নকে গাড়িতে নিয়ে যায়। তেও বলে জিয়ন এখন বাড়ি বা অ্যাপার্টমেন্টে ফিরতে পারবে না, কারণ সাংবাদিকরা সেখানে অপেক্ষা করছে। তেও তাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জিয়ন সেখানে যেতে রাজি হয় না, কারণ সে তার মেয়ে আরিনকে খুব মিস করছে। অবশেষে তেও জিয়নকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাঝপথে জিয়ন সান ইয়ংকে নিয়ে চিন্তা করতে করতে শ্বাসকষ্ট অনুভব করে এবং গাড়ি থামানোর জন্য অনুরোধ করে। তেওর গাড়ি একপাশে থামে এবং নিজের দুঃখ উজাড় করে ফেলে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। জিয়ন যখন ওষুধ খেতে যায়, তখন সে বলে, আমি এটা ভেবে ভয় পাচ্ছি যদি সবাই আমার রোগের কথা জেনে যায়। তেও তাকে শান্ত করে বলে, এটা তোমার দোষ নয়। গন্তব্যে পৌঁছানোর পর জিয়ন তেওকে ধন্যবাদ জানায় এবং বিদায় নেয়। তেও বলে, আমি এখানেই আছি, তোমার সামনেই। জিয়ন বাড়ির ভেতরে ঢুকলে তার বাবা তাকে জড়িয়ে ধরে। বাইরে তেও জিয়নের পুরনো নামফলকটি আবার দেখে, যা ছোটবেলায় জিয়ন তাকে দিয়েছিল। এদিকে সেই ব্যক্তিটি যে সেকিউকে ইনজেকশন দিয়েছিল, ইয়নজিনের বাবাকে জানায় সেকিউ কিছু সময়ের জন্য জাগবে। ইয়নজিনের বাবা তখন বলে, তাকে নজরে রাখো এবং মনে রেখো তুমি এই পৃথিবীতে নেই।
এরপর তেজু ইয়ঞ্জিনের সাথে দেখা করতে আসে। তেজু বলে তেও সব দিক থেকে খোঁচাচ্ছে, এটা আমাকে পাগল করে দিচ্ছে। ইয়ঞ্জিন জবাব দেয়, জিওনের ব্যাপারটা সামলাও, তেওর সাথে ঝামেলা করো না। পরদিন সকালে জিওনকে বাড়িতে না দেখে তার বাবা আতঙ্কিত হয়ে পড়ে। তেও বাবার চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠে এবং বাইরে এসে বলে, আমি জিওনকে খুঁজতে সাহায্য করব। অন্যদিকে কিম জানায়, লেনদেনের তথ্য অনুযায়ী জিওন একটি বাসে করে শামচকে গেছে। তেও দ্রুত সেখানে ছুটে যায়। এদিকে জিওন ছোটবেলার একটি স্মৃতি মনে করে, যখন সে সৈকতে বসে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। তার মা আসার পর সে জিওনকে দুধ কিনতে পাঠায়। দুধ নিয়ে আসার পর খেলার সময় জিওন দেখে তার মা সেই দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে। পরে জিওন সেই দুধ খেতে বাধ্য হয় এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। তার মা তখন দুঃখিত মুখে বলে, চিন্তা করো না, কিছুই হবে না। এরপর তার মা তাকে কোলে করে সাগরের গভীরে নিয়ে যায়। সোকং তখন একটা টানেলের মতো ভ্রমণের কথা ব্যাখ্যা করে, যেখানে কেবল একটি পথ দেখা যায়, যা মূলত কষ্ট থেকে পালানোর পথ নির্দেশ করে। জিওন ধীরে ধীরে হাঁটতে থাকে। তার মা এবং ছোটবেলার নিজের ছায়া দেখতে পায়, যেখানে সে কান্না করছিল। সে সাগরে গভীরে হাঁটতে থাকে, জল তার পা ছুঁয়ে ফেলে। তেও সেখানে পৌঁছে জিওনকে খুঁজতে থাকে এবং দেখে যে সে সাগরের মাঝের দিকে হাঁটছে। তেও দ্রুত তার দিকে ছুটে যায়, জিওনকে টেনে ধরে এবং তীরে ফিরিয়ে আনে। তেও চিন্তিত হয়ে জিওনের দিকে তাকায়। সে জিওনকে আহত অবস্থায় দেখতে পারে না। জিওন বলে, আমি সেখানে মরার জন্য যাইনি। তেও উত্তরে বলে, আমি অনুরোধ করছি, দয়া করে আমার চোখের আড়াল হইও না। এরপর জিওন তেওকে আরিনের যত্ন নেওয়ার জন্য বলে, কারণ সে সবসময় তার পাশে থাকতে পারবে না। জিওন ও আরিন একসাথে হাঁটতে বের হয়। আরিন বলে, আমি একটা উইশ করেছিলাম, কিন্তু তা পূরণ হয়নি। জিওন জানতে চায়, কি ইচ্ছে করেছিলে? আরিন উত্তর দেয়, আমি চাই যে বাবা মা দুজনেই আমার সাথে থাকুক। এই কথা শুনে জিওন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, খুব শীঘ্রই মা সবকিছু তোমাকে বুঝিয়ে দেবে। পরদিন সোনিয়ং এর এক বন্ধু জিওনের সাথে দেখা করতে আসে। সে একটা ডিস্ক জিওনের হাতে তুলে দেয় এবং বলে, সোনিয়ং মারা যাওয়ার আগে সে আরিনের জন্মদাতাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। ডিস্কটি পরীক্ষা করার পর জিওন সেখানে একটা টেলিফোন রেকর্ডিং খুঁজে পায়, যেখানে ইয়ঞ্জিন সোনিয়ংকে আক্রমণ করছে। এটি শুনে জিওন হতবাক হয়ে পড়ে। তেও তখন ডিরেক্টর পার্কের সাথে দেখা করতে যায়, কারণ তারা প্রথম দোকানটি বন্ধ করার পরিকল্পনা করছিল। ইয়ঞ্জিনের বাবা তখন বলে, যদি তুমি জিওনের সাথে দেখা করো, তাকে বলো সে যেন পদত্যাগ করে। তেও সবকিছু জিওনকে জানায়। জিওন বলে, আমি যদি পদত্যাগ না করি তাতে কি কোনো লাভ আছে কি? আমি কি সত্যিই সবার ক্ষতি করছি? এরপর পুলিশ ফোন করে জানায়, সোনিয়ং এর অটোপসি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী তার মৃত্যুর সময় রাত 10টা থেকে 1টার মধ্যে, যা তার স্মার্ট ওয়াচে দেখানো সময়ের থেকে আলাদা। ইয়ঞ্জিনের বাবা তখন তাকে শেয়ার হোল্ডারদের মিটিংয়ে অংশ নিতে বলে, কারণ তার ডিএফ কোম্পানির শেয়ার রয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে, তুমি তোমার ক্ষমতা প্রমাণ করো। পরদিন শেয়ার হোল্ডারদের মিটিং শুরু হয়। তেও ইয়ঞ্জিনকে আটকে দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়ঞ্জিন হেসে বলে, আমি একজন শেয়ার হোল্ডার। তেও উত্তরে বলে, কেমন লাগছে সোনিয়ংকে খুন করে জিওনকে ফাঁসিয়ে? ইয়ঞ্জিন ঠান্ডা মাথায় বলে, খুবই আনন্দদায়ক। তোমার জীবন ধ্বংস হতে দেখে তৃপ্তি পাচ্ছি, কারণ তুমি নিজেই এর জন্য দায়ী। তখন ইয়ঞ্জিন আরও বলে, কেন তুমি সবসময় জিওনকে বেছে নাও? তেও জবাব দেয়, কারণ আমি জানি এটা সঠিক এবং এখন আমি কোনো অনুশোচনা ছাড়াই নিজেকে মুক্ত করব। এভাবেই আমি তোমার সাথে প্রতিশোধ নিতে পারবো। আমি অনুশোচনা করি যে 7 বছর আগে তোমাকে আত্মহত্যা থেকে বাঁচানোর সময় তোমার হাত ধরেছিলাম। জিওন তখন নিজের অফিসে বসে ডক্টর সোকিয়ংকে ফোন করে। তেও সেখানে পৌঁছালে ডক্টর সোকিয়ং বলে, আমি কোনোভাবেই জিওনকে চিনি না। তেও হতবাক হয়ে যায় এবং সবকিছু জিওনকে জানায়। জিওন বিভ্রান্ত হয়ে পড়ে এবং যখন সে ডক্টর সোকিয়ং সম্পর্কে ভাবতে থাকে, ধীরে ধীরে তার স্মৃতি থেকে সোকিয়ং সম্পূর্ণভাবে মুছে যায়। এরপর জিওন মানসিক হাসপাতালে ভর্তি হয়। এভাবেই মাই হ্যাপি এন্ডিং এর 10 নম্বর পর্ব শেষ হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। এপিসোড 11তে আবারও দেখা হবে।